আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশ জুড়ে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এবছর মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র সংখ্যা 9,30,305 জন এবং ছাত্রীর সংখ্যা 9,27,039 জন। এবারের নির্দেশনা অনুযায়ী যানজটের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবারই প্রথমবার পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এবারের মাসব্যাপী এ পরীক্ষার কর্মসূচির সূচনা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। এ বিষয়ে আরো জানতে আমরা তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হব সহকর্মী শাকিলা করিমের সাথে। শাকিলা করিম আছেন তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের। শাকিলা, প্রথম দিনের পরীক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? তারা ঠিকমতো পৌঁছতে পেরেছে কিনা পরীক্ষা কেন্দ্রে এবং কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাহমিদা, শুভ সকাল। দীর্ঘদিনের স্বপ্ন এবং মেধা সবকিছু এক জায়গা করে তারপর পরীক্ষার্থীরা এবার একটি বোর্ড পরীক্ষায় বসলো। তাদের দীর্ঘদিনের পরিশ্রম সহকারে তারা কিন্তু দীর্ঘদিন পরিশ্রম করেছে এবং পড়েছে। তারা তাদের মেধা এবং শ্রম সব মিলে এই যে এবারের এসএসসি পরীক্ষা, এখনো আরও 11 মিনিট বাকি আছে, অর্থাৎ ঠিক 10টা বাজে পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রের সব স্টুডেন্ট পরীক্ষার্থীরা সবাই পরীক্ষার হলে ঢুকে গেছেন এবং দেখতেই পাচ্ছেন যে বাইরে অভিভাবকরা সবাই জড়ো হয়েছেন। সবার চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা, তাদের সন্তানকে নিয়ে তাদের আসলে নানান জনের নানান বক্তব্য শুনলাম আমরা। তারা কেউ চিন্তিত সন্তানের রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক বসাতে পারবে কিনা, রোল নাম্বার ঠিকঠাক বসাতে পারবে কিনা। তো সব কিছু মিলে তারাও একটু উদ্বেগের মধ্যে আছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও কিন্তু এই যে উদ্বেগ, এটি কিন্তু আসলে তাদের সবার চোখে মুখে বোঝাই যাচ্ছে। তো আমি যদি এবার একটু পরীক্ষার তথ্যে চলে আসি, এটি বলতে গেলে শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় 19,36,000 শিক্ষার্থী। সেই হিসেবে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি যে 2 বছর আগে নবম শ্রেণীতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করা প্রায় 4,47,000 শিক্ষার্থী এবার পরীক্ষায় বসছে না। সে সময় মোট 18,95,000 শিক্ষার্থী নিবন্ধন করেছিল এবং এবার নিয়মিত হিসেবে ফর্ম পূরণ করেছে মাত্র 14,48,000 শিক্ষার্থী। তবে অনিয়মিত পরীক্ষার্থী সহ এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 18,57,000-এর বেশি। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 14,18,000, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 3 লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,34,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং সারা দেশে 3,885টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এসএসসি পরীক্ষা নিয়ে গত বেশ কিছুদিন আগে কিন্তু মাওসি থেকে 11 দফা নির্দেশনা জারি করা হয়েছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী সব পরীক্ষা কেন্দ্রগুলোতে সেই নির্দেশনা মানাও হচ্ছে ইতোমধ্যে আপনারা জেনেছেন। এবং সব পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার যে নির্দেশনা ছিল এটি অনেকাংশেই পূর্ণ হয়েছে এবং সিসিটিভি সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগও নিশ্চিত করতে বলা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগটি যেন প্রত্যেকটি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ যেন নিরবচ্ছিন্ন থাকে সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে বিদ্যুৎ অফিসগুলোকে। তো সব কিছু মিলে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে বেলা 10টার সময় শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা এবং বেলা 1টার সময় যথারীতি শেষ হবে এবং আগামী 20 মে পর্যন্ত এই পরীক্ষা চলবে। ধন্যবাদ আপনাকে। এসএসসি পরীক্ষার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা সাইফুলের সাথে যুক্ত হচ্ছি। সাইফুল, পরীক্ষার্থীরা কি ভোগান্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে আসতে পেরেছেন কিনা জানাবেন এবং সেই সাথে জানাবেন যে অভিভাবকরা কি বলছেন।
যে ফাহমিদা, আসলে আপনি যেমনটি বলেছেন, আসলে আজ থেকে শুরু হইতে এসএসসি সমমানের পরীক্ষা, বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে কিন্তু আজকে শুরু হয়েছে এই পরীক্ষা এবং চলবে আগামী 20 মে পর্যন্ত। আমি একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,30,668 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করতেন। তার মধ্যে ছাত্র সংখ্যা 56,325 জন এবং ছাত্রী হতে 74,343 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতেন এবং বিজ্ঞান বিভাগে অংশ নিতেন 15,443 জন এবং মানবিক বিভাগে অংশগ্রহণ করতেন 13,701 জন এবং ব্যবসা শিক্ষায় ব্যবসা শিক্ষা পদে অংশগ্রহণ করতেন 27,160 জন শিক্ষার্থী অংশগ্রহণ করতেন এবং এখানে যদি বলে থাকি, আসলে সবকিছু কিন্তু সবকিছু সম্পন্ন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 76টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, তার মধ্যে 10টি বিশেষ ভিজিলেন্স টিম এবং 64টি সাধারণ ভিজিলেন্স টিম। যে কোনো মুহূর্তে আসলে যে কোনো ধরনের ঘটনার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিতেন এবং বিশেষ করে একটি টেলিফোন বুথ খোলা হইতে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আসলে এটি মেটানোর জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা কিন্তু পিডিবির সাথে কথা বলেছেন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারে। তবে অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু যথাসময়ে এসেছেন, তবে কেউ কেউ কিন্তু আসলে আসার পথে প্রচণ্ড যানজটে পড়েছেন, এরপরও কিন্তু সবাই নির্ধারিত সময়ের মধ্যে এসেছেন। এই মুহূর্তে কিন্তু আসলে সকল শিক্ষার্থী কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, এই মুহূর্তে বাইরে কেউ নাই। এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই পরীক্ষায় অংশগ্রহণ করতেন চট্টগ্রাম থেকে 218টি কেন্দ্রে 1,218টি স্কুলের প্রায় 1,31,000 শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করতেন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন নিয়ে রেখেছেন এবং যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য। এবং শিক্ষার্থী এবং অভিভাবক দুজনেই কিন্তু যথেষ্ট খুশি এবং যদিও কিছুটা উৎকণ্ঠা থাকে, এরপরও তারা কিন্তু খুশি, যথাসময়ের মধ্যে তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পেরেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট সজাগ রয়েছেন এবং একই সাথে যে ট্রাফিক পুলিশ রয়েছে তারা কিন্তু সজাগ ছিল, যাতে কোথাও কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়। শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আসলে শিক্ষা কেন্দ্রে আসার সুযোগ দিয়েছেন। ফাহমিদা, এটাই ছিল আমার কাছে পরীক্ষা নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বেড়েছে জ্বালানি তেলের দাম, কিন্তু এখনো কমেনি তেল পাম্পের লম্বা লাইন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এখনও তেল সরবরাহ বাড়েনি কোনো পাম্পে। এমন পরিস্থিতিতে দীর্ঘ লাইনে থেকে ভোগান্তির মধ্য দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। দাম বাড়ানো নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে দাম বৃদ্ধির পরে কেন ভোগান্তি পিছু ছাড়ছে না তা নিয়ে প্রশ্ন চালকদের। এদিকে তেলের দাম বৃদ্ধির পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিআরটিএ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তেলের পাম্পে তেলের সরবরাহ বেড়েছে কিনা জানাবেন এবং সেই সাথে ভোগান্তির চিত্রটাও আমাদের জানাবেন। ফাহমিদা, আসলে ভোগান্তি যে কতটা চরমে উঠেছে তা আসলে বোঝা যাচ্ছে যে এই যে ফিলিং স্টেশনটিতে আমরা আছি এখন, সিটি ফিলিং স্টেশন তেজগাঁ, সেটিতে এখন পর্যন্ত তেল সরবরাহ করা হয়নি, যার ফলে এখানকে যে তেল সরবরাহ করা সেটি বন্ধ রয়েছে এবং এখানে পুরো তেজগাঁ জুড়ে কিন্তু দীর্ঘ লাইন তৈরি হয়েছে। মোটর সাইকেল, প্রাইভেট কার, পাশাপাশি মিনি ট্রাক এই সকল যানবাহনগুলো ডিজেল পেট্রোল নেয়ার জন্য তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন এবং সেইখানে তারা তেল সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, সেটি তারা বলছেন যে আসলে তেলের যে সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে, আসলে পাম্পগুলোতে কোনো প্রকার সেই অতিরিক্ত যে তেল বা তাদের যে চাহিদা অনুযায়ী তেল সেটি দেয়া হচ্ছে না।
সরকারের পক্ষ থেকে বলা হলেও আসলে তাদের যে চাহিদা সেই চাহিদা মতো না দিয়ে পূর্বে যেভাবে দেয়া হচ্ছিল, অর্থাৎ তেলের সংকট তৈরি হওয়ার পরে যেভাবে তেল কম দেয়া হচ্ছিল সেই মোতাবেকই তাদেরকে তেল দেয়া হচ্ছে, ফলে ভোগান্তিগুলো বাড়ছে। পাশাপাশি যারা এখানে চালক রয়েছেন, যারা তেল সংগ্রহ করতে আসছেন, তাদের সব থেকে বড় দাবি যে দাম বৃদ্ধি পেয়েছে, সেটি নিয়ে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন যে দাম বৃদ্ধি পেয়েছে সে তাতে সমস্যা নেই, কিন্তু ভোগান্তিটা যেন দ্রুত সমাধান করা হয়, তাদেরকে যেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়, তারা যেন এসে সময় মতো তেলগুলো নিয়ে চলে যেতে পারেন এবং প্রতিটি পাম্প যেন আগে যেমন 24 ঘন্টা করেই খোলা থাকতো সেরকম যেন পাম্পগুলো 24 ঘন্টায় খোলা থাকে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে তাদেরকে যদি পূর্বের সংকটের আগে যেভাবে তাদের চাহিদা ছিল সেই মোতাবেক যদি তেল সরবরাহ করতে পারে তাহলেই কেবল তারা 24 ঘন্টা পাম্প খোলা রেখে তেল দিতে পারবে। এছাড়া আসলে তেল দেওয়ার কোনো উপায় নেই। ভোগান্তি মানুষের বাড়ছে, যেহেতু গরম বেড়েছে, সেখানে দীর্ঘক্ষণ রোদের ভিতরে লাইনে দাঁড়িয়ে থেকে মানুষের ক্ষোভ বাড়ছে, লাইনের ভিতরে নিজেদের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। এই ধরনের বিষয়গুলোর মধ্যে দিয়ে আসলে তেল নেওয়ার লাইন দীর্ঘ হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানাতে পটুয়াখালীর রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান। আয়ুব, জ্বালানি তেলের দাম তো বেড়েছে, তো এর কেমন প্রভাব পড়েছে উপকূলে জানাবেন। হ্যাঁ ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার উপকূলীয় এলাকা, একদম বাংলাদেশের শেষ প্রান্ত চর হেয়ারে। এইখানে আসলে একটি ট্যুরিজম এলাকা, সেই পর্যটক এলাকায় আসলে পর্যটক শূন্য হয়ে আছে। তো আমি এই মুহূর্তে সেই জেলে ঘাটে অবস্থান করছি। সেই ঘাটের জেলেরাদের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে কিন্তু বিশ্বের যে যুদ্ধর কারণে বাংলাদেশের যে তৈল সংকট, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে রাঙ্গাবালির যে জেলে পল্লীগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সমস্যায় পড়েছেন। এর কারণ যে একদিকে জ্বালানি সংকট রয়েছে, অন্যদিকে তৈলের দাম কিন্তু সরকার বৃদ্ধি করেছে। তবে বৃদ্ধি করলেও কিন্তু সেই পরিমাণ তৈল কিন্তু পাচ্ছেন না আপনার জেলেরা। তবে এই মুহূর্তে আমরা যেই ঘাটটিতে রয়েছি, ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি ঘাটটির পেছনে দেখাই, যে জেলেরা কিন্তু তারা ঘাটে আসছেন, কেউ মাছ ধরতে গেছে, আবার কেউ ঘাটে আসছেন। তারা কিন্তু তৈল সংকটে এই মুহূর্তে ঘাটে অবস্থান করছেন। আমরা জেলেরা সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছে যে আসলে তৈল দাম বৃদ্ধি হলেও তারা কিন্তু তৈল পাচ্ছেন না। অন্যদিকে যে প্রতিদিনের যে ট্রলার যে জেলেরা রয়েছে তারা কিন্তু সমুদ্রে যে তৈল কিনে নিয়ে যায়, প্রায় 70,000 টাকার যে তৈল নিয়ে 5 থেকে 7 দিন থাকতে পারতো, সেটা কিন্তু এখন আর পাচ্ছেন না। এর কারণ যে তৈলের দাম বৃদ্ধির ফলে কিন্তু তারা সেই টাকার তুলনায় কিন্তু যে তৈল দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু 7 দিন তারা অবস্থান করতে পারতেছে না। এর অন্যদিকে এই উপকূলে কিন্তু এই মুহূর্তে মাছ সংকটও দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একদিকে জেলেদের মাছ কম, মাছের দাম কম, অন্যদিকে জেলেরা তৈল পাচ্ছেন না ঠিক মতন। তো এই মুহূর্তে আমি একজন জেলে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে কেমন এই তৈল যে সরকার যে বৃদ্ধি করলো, সেই এর প্রভাবটা কি পড়েছে আপনাদের, এবং তৈল সংকটের কারণে আপনারা কি ধরনের সমস্যা ভুগছেন বলে মনে করছেন? তৈল ওই সংকটের কারণে আমার কথা বড় কঠিন সমস্যা, কারণ তৈলের দাম বৃদ্ধি। আসলে 10 টাকা 110 টাকা লিটার, এখন হয়েছে 160 টাকা লিটার। তারপরে তেল পাই না, তারপরও তেল পাই না। আর এর লেগে যাইতে আমাকে অনেক সমস্যা, তৈল দাম বাড়ানো তো অনেক সমস্যা হয়ে যায়। আর মাছ ভালো একটা পাইছি না এবছর, দামও কম, এই আর কি। জি, যেমনটা শুনছিলেন যে আসলে একদিকে তৈল বৃদ্ধি পেলেও কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু এখানে পাচ্ছে না। আপনার যে মাধ্যমে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু ডিপো রয়েছে, একমাত্র রাঙ্গাবালিতে কিন্তু আসলে তৈলের যে পাম্প সেইগুলো পাম্প কিন্তু নেই। এর প্রভাবে কিন্তু আসলে তৈল সংকট রয়েছে, এবং যে তৈল আসে সেটি সিন্ডিকেটের মাধ্যমে বাইরে বেশি দামে বিক্রি করতেছে। 170 টাকা লিটারও কিন্তু তৈল কিনতে আমরা শুনেছি যে এখানের মানুষরা। এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে হলে একমাত্র মাধ্যম কিন্তু এই রাঙ্গাবালিবাসীর যে নৌপথ, সেক্ষেত্রে কিন্তু যে ভাড়া সেটিও কিন্তু অনেক দ্বিগুণ হয়েছে এই মুহূর্তে। তো এই উপকূলের জেলেরা কিন্তু 58 দিনের নিষেধাজ্ঞার ফলে কিন্তু অনেক জেলেরা এখন ঘাটে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক জেলেরা এখন কর্মহীন হয়ে রয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে। ধন্যবাদ আপনাকে। নওগাঁর নিয়ামতপুরে ঘরে ঢুকে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, 9 বছরের ছেলে পারভেজ ইসলাম ও 3 বছর বয়সী মেয়ে সাদিয়া রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা জানা যায়নি।
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গুন্টিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশু এবং হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৩টি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় হামে শিশু মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সারা দেশে সর্বশেষ ২৪ ঘন্টায় ১,১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৬টি শিশু এবং তাদের ৩৮২টি শিশুই ঢাকা বিভাগের। হাম পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, আর রাজশাহীতে হামির সার্বিক অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন, এবং যেহেতু তাপমাত্রা অনেক বেড়েছে, এই তাপমাত্রাজনিত কোনো রোগবালাই দেখা যাচ্ছে কিনা সেটিও জানাবেন। সেটি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। ধরে আমরা দেখছিলাম যে প্রতিদিনই প্রায় ১০ থেকে ২৫ জন রোগী কিন্তু আসলে হামের ভর্তি হচ্ছিল উপসর্গ নিয়ে। তবে সেটি কমে এসেছে এখন, এবং সেটি ১০ থেকে ১৫ জনে নেমে এসেছে, এবং মৃত্যুর হারও কিন্তু কমে এসেছে। যদিও অল্প কিছুদিনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে যে গত ২৪ ঘন্টার যে রিপোর্টটি হামের উপসর্গে সেটি প্রদান করার কথা রয়েছে, এবং গতকালকে যদি হিসেব বলি তো এখন পর্যন্ত হামে ১০৯ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন, এবং গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৮ জন রোগী, এবং নতুন করে আরো ১৫ জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে যদি আড়াই মাসের চিত্র আপনার সামনে তুলে ধরি তো হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৬ জন শিশু কিন্তু আসলে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এবং এই হাসপাতালে আড়াই মাসে আমরা দেখেছি যে ৫২ শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, যার মধ্যে ৩৮ জন কিন্তু পজিটিভ ছিল। বিশেষ করে আপনি বলছিলেন যে তাপমাত্রা এতে বাড়তি রয়েছে, এবং চিকিৎসকরা বলছেন যে অনেক যারা শিশুর অভিভাবক রয়েছেন তারা মনে করছেন যে এই সময় সাধারণত জ্বর বা লালচে ফুসকুড়ি দানার মতন হয়তোবা ঘামাচি অনেক যারা রোগী রয়েছেন তারা ভাবছেন। সেই ক্ষেত্রে বলছে যে এগুলো আসলে সাধারণ উপসর্গ ভাবা একেবারেই উচিত নয়। যদি এই সমস্ত উপসর্গ যদি দেখা দেয় তাহলে কিন্তু বলা হচ্ছে যে চিকিৎসকের শরণাপন্ন হতে। যদিও আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার্নদের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হচ্ছে, এবং তারা ২৪ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে চিকিৎসক হেনস্থার প্রতিবাদে। ফলে কিছুটা আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসার ব্যাঘাত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ ইন্টার্ন চিকিৎসকরা এই মুহূর্তে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ফটক রয়েছে সেটির সামনে তারা মানববন্ধন করছে, ফলে তারা কর্মে কিন্তু আসলে ফিরে যায়নি। এতে করে রোগীদেরও কিন্তু আসলে ভোগান্তি কিন্তু চরমে পড়ছে। বিশেষ করে যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে, আপনি জানেন যে শিশু ওয়ার্ডে কিন্তু বাড়তি কিন্তু আসলে চিকিৎসা ব্যবস্থা আসলে থাকে, সেক্ষেত্রে পুরো হাসপাতালটি কিন্তু আসলে ইন্টার্নদের উপরে অনেকটা নির্ভর করে, সেটি কিন্তু এখন অনেকটা ভেঙে পড়েছে, এবং সেই ক্ষেত্রে যারা যিনি পরিচালক রয়েছেন হাসপাতালে তারা তাদের সাথে আসলে আলোচনা চালিয়ে যাচ্ছে যে চিকিৎসা সেবা ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। টিআরপি নিয়ে অনিয়মের লাগাম টেনে ধরতে বর্তমান পদ্ধতি বন্ধের পাশাপাশি শতভাগ ডিজিটালাইজেশনের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন আরটিভিকে বলেন, ক্ষতিগ্রস্ত টিভি চ্যানেলগুলো আবেদন করলে বর্তমান টিআরপি পদ্ধতি বন্ধে পদক্ষেপ নেবে সরকার। পাশাপাশি শতভাগ টিআরপি ডিজিটালাইজেশনের ক্ষেত্রেও সরকার কাজ করবে বলে জানান তিনি। দেখুন টিআরপি নিয়ে এআর বাদলের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল দেশের ৪০টি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণ করে তৃতীয় পক্ষকে দিয়ে। বিটিভি সহ সরকারি টিভি চ্যানেলগুলো বাদ দিলে এর সংখ্যা ৩৬। প্রায় ৪ কোটি টিভির বিপরীতে কথিত ৫০০ ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণের দাবি করে বিএসসিএল। অভিযোগের পাশাপাশি বিএসসিএল কর্তৃপক্ষ নিজেরাও টিআরপি নিয়ে অনিয়মের বিষয়টি স্বীকার করে। অনিয়মের অভিযোগটা আসে হলো যে এই যে বাসায় যে বক্সগুলা বসানো হয়, এই বাসার বক্সগুলা কম্প্রোমাইজড হয়ে যায়, মানে বাসার ঠিকানা ডিসক্লোজ হয়ে যায়। শতভাগ ডিজিটাল ছাড়া এমন পদ্ধতিতে অনিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সমাজ ও অপরাধ বিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। সরকার যেটা ভাবতে পারে যে পরিপূর্ণভাবে
ডিজিটাল পদ্ধতিতে না যাওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটি টেলিভিশন ওনার্স যারা রয়েছে বা এই টিআরপি যারা নির্ধারণ করেন এদের সাথে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। রাষ্ট্রের উচিত হলো এই অশুভ শক্তির লাগাম টেনে ধরা, যাতে কেউ এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পক্ষে টিআরপিকে বা টিআরপির প্রতিবেদন নিতে না পারে, নিয়ে জনগণকে বা দর্শকদেরকে বিভ্রান্ত করা, আমার বিজ্ঞাপন সংস্থাগুলোকে বিভ্রান্ত করা, এই কাজ যাতে কেউ করতে না পারে সেক্ষেত্রে রাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আবেদন পেলে ব্যবস্থা নেবে সরকার। সংক্ষুব্ধরা কেউ একটা আবেদন করলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মন্ত্রী জানান, টিআরপি সহ সব ধরনের তদারকি ব্যবস্থাকেই ডিজিটালাইজেশন করতে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শুধু টিআরপি নয়, আপনার যে কোনো ধরনের তদারকি ব্যবস্থাকে আমরা একটা প্রযুক্তিভিত্তিক পদ্ধতির মধ্যে আনার উদ্যোগ নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে শুধু আশ্বাস নয়, সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সংখ্যাটা একটু নেন। আর হচ্ছে যে আর বাদল, RTV, ঢাকা। পুলিশের নাকের ডগায় গাজীপুরের কালিয়াকৈরে চলছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসন সহ সরকারের বিভিন্ন মহলের সহযোগিতায় এলাকায় মাদকের ভয়াবহ সিন্ডিকেট গড়ে তুলছে একটি অসাধু চক্র। নষ্ট হচ্ছে যুব সমাজ, ঘটছে চুরি ছিনতাই সহ খুনের মতো ঘটনাও। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024-এর গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে গাজীপুরের কালিয়াকৈরে হু হু করে বাড়ে মাদক ব্যবসা। অভিযোগ রয়েছে, বাইপাস থেকে চন্দ্রা এলাকা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের অন্তত 15টি খাবার হোটেল, মৌচাক পুলিশ ফাঁড়ি, ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প সহ উপজেলার প্রায় 30টি পয়েন্টে ইয়াবা, হেরোইন, গাঁজা, টেপিনডল সহ নানা রকম মাদক কেনাবেচা হয় নিয়মিত। প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন, খোদ পুলিশ সদস্যরাই মাদক কারবারিদের সঙ্গে জড়িত। মাদক বিক্রির সাথে পুলিশ সম্পৃক্ত না থাকলেও সহায়তা করার সাথে পুলিশ সম্পৃক্ত আছে। এমনও লোক আছে যারা আমাদের রিপোর্টিং এর ক্ষেত্রে অনেক তথ্যগুলো দিয়েছে যে পুলিশ একদম বাড়ি বাড়ি যে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু টাকা সংগ্রহ করে। পুলিশের তৎপরতা নাই, তেমন জনগণও কিছু বলে না। মাদকের ভয়ঙ্কর অবস্থা, ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের আগের অবস্থানে প্রশাসন নেই। তবে পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। আমি আসার পরে ইতিমধ্যে যে যারা ছোট ছোট খুচরা মাদক বিক্রেতা, আমি 3 জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একটা আসামিকে মাদক সহ ধরবে, তাকে অন্য মামলায় দিবে, এই ধরনের কোনো সুযোগ নাই। তদন্ত সাপেক্ষে যদি তার এটা প্রমাণ হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যদি অভিযোগ পাই যে এখানে এই সময় মাদক বিক্রি হচ্ছে, যে কোনো স্পটে যে কোনো জায়গায় হতে পারে, সেখানে যাওয়ার জন্য আমার টিম রেডি আছে। এদিকে মাদক নির্মূলে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। মাদককে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে যুব সমাজ এবং আমাদের মেধাবী জাতি তৈরি করা সহজ হচ্ছে। তারেক রহমান সাহেবের সরকার, আমি সংসদে যে প্রস্তাব উপস্থাপন করেছি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আশ্বাস নয়, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশের দৃশ্যমান তৎপরতা দেখতে চায় কালিয়াকৈরবাসী। আব্দুল হামিদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার কারণে এই ইতিবাচক অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 হিসেব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে $30,366.24 মিলিয়ন মার্কিন ডলার। একই সময় দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে $35,038 মিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংক জানায়, রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ হল রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেলে ডলার সরবরাহ স্থিতিশীল থাকা। চলতি এপ্রিল মাসেও রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হুমকি দিয়ে কোনো আলোচনা নয়, ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল রাখার ঘোষণা দিলেও নতি স্বীকার করতে নারাজ ইরান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন বাকি থাকলেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মুখে। যুক্তরাষ্ট্র বলছে ইরান তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল মার্কিন প্রতিনিধি দল আলোচনার জন্য ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান কোনো সমঝোতায় না আসা পর্যন্ত দেশটির বন্দর ঘিরে মার্কিন অবরোধ বহাল থাকবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে হুমকির মুখে কোনো আলোচনা নয়। ইরান বলছে একই সঙ্গে চাপ আর অবরোধ বজায় রেখে আলোচনার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল উন্মোচন করতে প্রস্তুত ইরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে পঞ্চমবার ভোট আয়োজন করতে যাচ্ছে ডেমোক্রেটরা। এদিকে দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। কাকাইয়েত এল জিসর শহরে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন অন্তত 6 জন। খিয়াম শহরে গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। 10 দিনের যুদ্ধবিরতি চলাকালীন এসব হামলাকে চুক্তি লঙ্ঘন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মধ্যেও দিনের শুরুর লেনদেনে এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ইতিবাচক ধারা। জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ারের বিস্তৃত সূচক MSCI বেড়েছে 0.9%। দক্ষিণ কোরিয়ায় সূচক 2.1% বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিকে S&P 500 বেড়েছে 0.1%। ব্রেন্ট ক্রুড কমেছে 0.4%। ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে $95.09। ইমতিয়াজ আহমেদ, RTV। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে আগামী 10 বছরে প্রয়োজন হবে $71 বিলিয়ন বেশি। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সামগ্রিক অবকাঠামো ধ্বংসে মানবিক উন্নয়ন 77 বছর পিছিয়ে গেছে। কেবল প্রথম 18 মাসেই জরুরি পরিষেবা সচল করতে প্রয়োজন $26 বিলিয়ন। যুদ্ধে গাজার অর্থনীতি 84% সংকুচিত হয়েছে এবং অর্ধেকের বেশি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া গাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় 77 বছর সময় লেগে যেতে পারে। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পাওয়ায় 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগার্সরা। তাই এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে চাইবে জ্যোতি শারমিনরা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইবে সফরকারীরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।